নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ করা সহ 12 দফা ঘোষণাপত্র হেফাজতের। 23 মে সারা দেশে বিক্ষোভের ডাক। শেখ হাসিনা গিয়েছে যেই পথে, আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে। এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায়ে তারা চালায়, তাদের সঙ্গে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। ধর্ম বা দলের ভিত্তিতে দেশকে বিভক্ত না করার আহ্বান জামায়াতে আমিরের। সব দিক বিবেচনায় এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবি। তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে। তাদের এই সুপারিশ গ্রহণ করলে কোরআন পরিবর্তন হয়ে যাবে। জাতীয় স্বার্থে মতপার্থক্য ভুলে ছাড় দেওয়ার মানসিকতার আহ্বান ডক্টর আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের সাথে চলছে 12 দলীয় জোটের বৈঠক। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। ঘটনার সময় কেউ এগিয়ে আসলে এমন ঘটনা ঘটত না, পর্যবেক্ষণ আদালতের। রাজনৈতিক পথ পরিবর্তনে প্রশস্ত হয়েছে জবাবদিহিমূলক সাংবাদিকতার পথ। নজরদারি খবরদারি কমলেও অজানা আতঙ্ক পিছু ছাড়েনি গণমাধ্যমের। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আধিপত্য বিস্তার নিয়ে 1 মাসে 3 খুন, নানা অপকর্মে অতিষ্ঠ স্থানীয়রা। আমার বাইরে গুলি করছে, আমারও অস্ত্র দিয়ে বাড়ি গেছে। সৈন ইউনিয়নের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের দিক থেকে আমরা এদের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে আজ পর্যন্ত আদৌ আমরা দেখি নাই। পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যেই ভারতের বিমান মহড়া। নিয়ন্ত্রণ রেখায় অব্যাহত গোলাগুলি, যুদ্ধের জন্য প্রস্তুত সীমান্তের বাসিন্দারাও। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। এছাড়া নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন ও 23 মে 4 দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। অন্যতম আলেম ওলামা এবং নারী প্রতিনিধিদের নিয়ে নতুন নারী সংস্কার কমিশন গঠনের দাবি জানান হেফাজতের নেতারা। শাপলা ও জুলাই গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের কাজে গতি আনার আহ্বানও জানানো হয়। মহাসমাবেশ থেকে দাবি ওঠে নির্বাচনের আগেই বিচার করতে হবে, প্রত্যাহার করতে হবে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা। গুরুত্ব আরোপ করা হয় আওয়ামী লীগের বিচার ও দলটির তৎপরতা নিষিদ্ধের বিষয়ে। একই সাথে অন্তর্বর্তী সরকারের প্রতি মানবিক করিডোর থেকে সরে আসার আহ্বান জানানো হয় ঘোষণাপত্রে। এ সময় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, নারী সংস্কারের নামে কোরআন ও ইসলামকে কটাক্ষ করা হয়েছে। শাপলা চত্বরে নিহতদের তালিকা করা এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণার দাবি জানান তিনি। এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, অনেক অপ্রয়োজনীয় কমিশন করে রাষ্ট্রের সময় ও অর্থ অপচয় করা হয়েছে। সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, নারীদের সম্মান ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রেখে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। তার অভিযোগ, অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে জীবিত করার চেষ্টা করছে। শেখ হাসিনা গিয়েছে যেই পথে, আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে। ফ্যাসিবাদের কোন দোসর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায়ে তারা চালায়, তাদের সঙ্গে আমরা লড়াই করব। এই মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই 12 দফা ঘোষণাপত্র আমি আপনাদের সামনে পেশ করলাম। আগামী দিনে হেফাজতে ইসলাম যে কোনো কর্মসূচি দিবে, সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ সোচ্চার থাকব। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য। আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা, যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের
আমরা বন্ধ করতে পারবো। যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান অক্ষুণ্ণ থাকে, সেই অধিকারগুলো, সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। নারী অধিকার সংস্কার কমিশনের রিপোর্টে কিছু সুপারিশ করা হয়েছে যা মোটেও সমর্থনযোগ্য নয়, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে দলের জেলা ও মহানগর আমির সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, কোরআনের বিপক্ষে কোনো সুপারিশ জনগণ মানবে না, তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি জানান তিনি। জামায়াতে আমির আরও বলেন, সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব। প্রকৃতির নানা বিষয় মাথায় রেখে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আহ্বান জানান তিনি। ভোট কোনোভাবেই এপ্রিলের পর নেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জামায়াত, জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এপ্রিল মাসের পর জেলা এবং মহানগরীগুলো থেকে আগত নারী বিষয়ক সংস্কার কমিটি নামে একটা কমিটি প্রধান উপদেষ্টা বরাবরে তাদের সুপারিশমালা সাবমিট করেছে। আমরা বিস্মিত হয়েছি। আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু সুপারিশমালা এনেছেন। এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না। কমিশন কারো প্রতিপক্ষ নয়, মূল লক্ষ্য জাতীয় সনদ তৈরি যা গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সাহায্য করবে। এসব মন্তব্য করলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদের এলটি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপ করে 12 দলীয় জোট। সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে, জাতীয় স্বার্থে প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবে তেমনি ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গড়ার ক্ষেত্রে ঐক্যমত্য সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 112টাতে একমত, 28টিতে আংশিক একমত এবং 26টিতে ভিন্নমত জানিয়েছে। এ সময় তিনি আরও বলেন, সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের পরিবর্তে 4 মাস করার দাবি জানান। বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সমস্যা দেখা দেয়। দেশের স্বার্থে কিছু করলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে করার আহ্বান। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে এখানে সমবেত হয়েছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই চেষ্টায় আপনারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে ভূমিকা রেখেছেন। আমরা আশা করি যে সেই ভূমিকা আপনাদের অব্যাহত থাকবে। যে সমস্ত বিচারপতি দুর্নীতিপরায়ণ সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মাধ্যমে বাদ দিতে হবে। প্রধানমন্ত্রীর ব্যাপারে বারবার 2বার প্রধানমন্ত্রী একসাথে হতে পারবে, এক টার্ম অফ করে আবারও প্রধানমন্ত্রী হওয়া যাবে। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে 131 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, সেদিন রাতে আবরারের পাশে কেউ দাঁড়ায়নি। তার পাশে কেউ দাঁড়ালে এমন মর্মান্তিক ঘটনা ঘটত না। এর আগে গত 16 মার্চ 20 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলেন। 2019 সালের 6 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন। এ মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। রায়ে বিচারক বলেছিলেন, আসামিরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনেন। এরপরই নির্মম ও নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে হত্যা করেন। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। রাজনৈতিক পথ পরিবর্তনের পর জবাবদিহিতামূলক সাংবাদিকতার পথ প্রশস্ত হয়েছে, কমেছে খবরদারি। যদিও পুরনো অভ্যস্ততার কারণে সেলফ সেন্সরশিপ বা চুপ থাকার নীতি অবলম্বন করছে কোনো কোনো প্রতিষ্ঠান। এরই মধ্যে স্বাধীন সাংবাদিকতা চর্চায় বেশ কিছু সুপারিশ দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। আশার কথা, বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় 16 ধাপ এগিয়েছে বাংলাদেশ। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। ডিজিটাল নিরাপত্তা আইন, মামলা হামলা বা
গুমের আতঙ্ক। বছরের পর বছর চাপে ছিলেন গণমাধ্যম কর্মীদের বিরাট অংশ। আপনাকে সকল সরকার প্রধানই অভিনন্দন জানাচ্ছেন নতুন করে নির্বাচিত হওয়ার জন্য। টানা 16 বছরের আওয়ামী লীগ সরকার বা দলীয় কর্তৃত্ববাদের জন্য কিছু সাংবাদিকের আনুগত্য বা প্রশংসাসূচক সাংবাদিকতাকেও দায়ী করেন কেউ কেউ। শেখ হাসিনার অর্থনীতির প্রশংসা করতে হবে দেখি তারা উল্টায় প্রশ্ন করে সব আছে দাম কেন। পট পরিবর্তন হয়েছে 5 আগস্ট। যাদের দোষারোপ করা হচ্ছে সেসব সাংবাদিকদের কেউ কেউ জেলে, কেউ বা আত্মগোপনে, আবার চাকরি হারিয়েছেন বড় একটি অংশ। অনেকেই মনে করেন এই পরিবর্তনে জবাবদিহিতামূলক সাংবাদিকতার পথ কিছুটা হলেও খুলেছে। নতুন বাস্তবতায় কিছু চ্যালেঞ্জ আসছে, এই চ্যালেঞ্জটা হয়তো বা সাময়িক। হঠাৎ করে নিউজটা থেমে যাবে কিনা সেই জায়গা থেকে একটু 5 আগস্টের পরে এটা কমে আসছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর কমেছে নজরদারি, খবরদারি। তবুও প্রশ্ন উঠছে কতটা অনুশীলন হচ্ছে জবাবদিহিতামূলক সাংবাদিকতা। দেখা যাচ্ছে অযৌক্তিক আক্রমণ, সংবাদ মাধ্যম ঘেরাওয়ের মতো উগ্র সংস্কৃতি। অজানা আশঙ্কায় কিছু কিছু প্রতিষ্ঠান অবলম্বন করছে সেলফ সেন্সরশিপ আর চুপ থাকার নীতি। কাজ করছে চাকুরিচ্যুতির ভয়। এক ধরনের শেকিনেস কিন্তু টিল কাজ করে যে ওই নিউজটা করব, তারা কি অ্যাকসেপ্ট করবে বা তারা কি সেটা হজম করতে পারবে কিনা। আমরা ভয় ডরহীন একটা পরিবেশে কাজ করতে চাই, যেখানে সরকারের তরফ থেকেও যেমন নিয়ন্ত্রণ থাকবে না এবং বাইরের যে শক্তিগুলো রয়েছে যারা সরকারকে অনেক সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাদের তরফ থেকেও কোনো ধরনের হুমকি থাকবে না। গণতন্ত্রের জন্য প্রয়োজন মুক্ত গণমাধ্যম। স্বাধীন সাংবাদিকতা চর্চায় নানা সুপারিশ এসেছে সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে। সাংবাদিকতার সুদিন ফিরবে আশাবাদী কমিশনের সদস্যরা। আমরা তো আশাবাদী। এখন তারপর কতটা পরিবর্তন ঘটবে এটা নির্ভর করবে একমাত্র এই শিল্পের অংশীজনদের উপরে আর সরকারের আন্তরিকতার উপরে। সবচাইতে বড় কথা, দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে কোনো সময়ই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় 16 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 180টি দেশের মধ্যে এখন 149তম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। বেলা 11:15টায় দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশের বসতবাড়িতে ছড়ায় আগুন। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা সেটা একটু বলবেন, আর সেই সাথে আগুনের সূত্রপাতটা কোত্থেকে হলো সেটা একটু জানতে চাই। এই যে গাজীপুরে যে বিভিন্ন সরকারি খাস জমি যেইভাবে আসলে গড়ে ওঠা এই ঝুটের গোডাউন, আসলে কোথাও কোনো আসলে যে ফায়ার সেফটি সেটি কিন্তু নেই, যে কারণে কিন্তু প্রায় সময় কিন্তু আমরা দেখি যে এই ধরনের অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে। তবে আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি সেটি প্রায় 2 ঘন্টা হয়েছে। এখন পর্যন্ত আসলে আগুনটি নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেনি ফায়ার সার্ভিস। আমরা একজন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কয়টি ইউনিট আর কতক্ষণ কাজ করছে? 11:50 আমরা মেসেজ পেয়েছি কোনাবাড়ি ফায়ার স্টেশনে। আমরা 15 মিনিট চলে আসছি এখানে 12:05। বাট এখানে যেহেতু গোডাউন এবং সুতার ফ্যাক্টরি সবই হাইলি ফ্লেমেবল, তো আমরা আসার আগে আগুনটা বড় হয়ে গিয়েছে। তো আমি পাশেই ছিলাম সারাবো স্টেশনে। আমি যখন জানলাম আমি চলে আসছি। আমরা টোটাল 6টা ইউনিট কল দিয়েছি এখানে। সারাবো থেকে 2টা, কোনাবাড়ি থেকে 2টা আর বগুড়া থেকে 2টা, 6টা। সূত্রপাত বা হতাহত এইটা আমরা বলতে পারবো না। হতাহত আছে কিনা সেটা আমরা আগুন নিভানোর পরে সার্চ করবো। সূত্রপাতটা তদন্ত করে বলা যাবে। এখন যেটা আমাদের বর্তমান যেটা ঝুঁকি ছিল, এখানে প্রায় 100-এর মধ্যে গোডাউন ছিল। আলহামদুলিল্লাহ আমরাকে দক্ষিণ দিকে সেভ করে ফেলেছি। উত্তর দিকে প্রায় 500-এর মতো ছিল, বাসাবাড়ি ছিল, মসজিদ ছিল, সেটাকে আমরা সেভ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আশা করি এখন বাড়তে হবে না। এখন আমাদের যে চ্যালেঞ্জ, এই সুতার একটা ফ্যাক্টরি আছে এবং তার পাশে গোডাউন আছে, এটা যদি আমরা কন্ট্রোল করতে পারি আগুন ইনশাল্লাহ সমস্যা। যে বিষয়টি জানছিলাম যে লোপা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু বলছিল যে এখানে কিন্তু প্রায় আর শতাধিক এই ধরনের গোডাউন রয়েছে, যেগুলো আসলে জুটের গোডাউন এবং তুলার গোডাউন, যে কারণে কিন্তু অনেকটাই কিন্তু আসলে তার সংখ্যায় রয়েছে
এবং তারা নিয়ন্ত্রণে নিয়ে আসার খুবই চেষ্টা করছে, যেহেতু এখানে এত পরিমাণের যে বাতাস রয়েছে, পানি সংকটে রয়েছে, তারা বিভিন্ন কলকারখানা থেকে পানি সংযোগ দিয়ে সেখানে পানির যে স্বল্পতা সেটি আসলে পূরণ করার চেষ্টা করছে। তবে আশপাশে আসলে তেমন কোনো পানির কোনো সোর্স না থাকা একটা ব্যাগ পেতে হচ্ছে। তবে এখানে এত পরিমাণের আসলে বাতাস, যে কারণে কিন্তু লোপা আসলে এই পানি স্বল্পতা এবং এই বাতাসের কারণে মূলত এই আগুন কিন্তু আসলে ধাউ ধাউ করে জ্বলছে, আসলে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে এখানে কিন্তু আমরা দেখছি যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং যৌথ বাহিনী এখানে চারপাশে আসলে ঘিরে রয়েছে, যেহেতু বসতবাড়ি এবং তুলার গোডাউন, জুট গোডাউন রয়েছে, সেক্ষেত্রে আসলে সেফটি দেওয়ার জন্য মূলত বিভিন্ন প্রশাসন আসলে চারপাশে তারা অবস্থান নিচ্ছে। এবং ফায়ার সার্ভিস আমরা যে বিষয়ে রয়েছে তাদের সাথে কিছু স্বেচ্ছাসেবী কর্মীও রয়েছে, সেখানে তাদেরকে সেফটি দেওয়ার চেষ্টা করছে, যেন কাজের যে আসলে গতি, সেই গতি যদি একটু আসলে বৃদ্ধি পায় সেই বিষয়ে কিন্তু আসলে সহায়তা করছে। তবে এখানে ফায়ার সার্ভিস যে বিষয়টি বলছিল যে এখানে পানির যে আসলে উৎস সেটি যদি আসলে কোনো সঠিক পাওয়া যেত তাহলে অনেকটাই আসলে তাদের জন্য সহজ হতো। তবে এখানে কিন্তু তারা যে বিষয়টি বলছে যে গাজীপুর শহর, গাজীপুর সদর এবং মোট 6টি ইউনিট তারা এখন পর্যন্ত কাজ করছে, অর্থাৎ এই আসলে এটি আগুনটি আসলে নিয়ন্ত্রণ করতে একটু ব্যাক করতে হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তিনি কিন্তু স্পষ্ট কথা কিন্তু বলছিল যে যেহেতু আসলে তুলা এবং জুটের যে অংশ রয়েছে সেক্ষেত্রে আসলে অনেকটাই তাদের কষ্ট হচ্ছে, অর্থাৎ ব্যাক পেতে হচ্ছে। তবে তাদের সাথে আমরা একটু জানার চেষ্টা করছিলাম যে এই যে তুলা জুট গোডাউন প্রায় সময় যে আগুনের সংবাদটুকু আমরা আসি ঘটনাস্থলে আসলে কাভারেজ করি, সেই বিষয়ে কিন্তু আমরা জানার চেষ্টা করছিলাম যে এই ধরনের যে গোডাউনগুলো প্রায় সময় যে অগ্নিকাণ্ড সংঘটিত হয় সেক্ষেত্রে আসলে ফায়ার সেফটি বা ফায়ার অনুমোদন যে গোডাউনগুলো রয়েছে কিনা সেটি রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু স্পষ্ট বলছিল যে প্রায় শতভাগ গোডাউন কিন্তু আসলে এই ধরনের ফায়ার সেফটি বা ফায়ার অনুমোদন কোনো না থাকার কারণে মূলত এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় সময় ঘটে। আমরা যে বিষয় দেখছি যে এই পর্যন্ত প্রায় বেশ কয়েকটি আবাসিক ঘর, বাড়ি এবং গোডাউন, মসজিদ সব বিভিন্ন দোকানপাট কিন্তু আমরা রয়েছে। আমরা একজনের সাথে কথা বলি এখানকার। আপনি কি এখানে গোডাউন রয়েছে আপনার? জি, কয়টি গোডাউন? আমার ভাইদের এখানে গোডাউন মোটামুটি আপনার 99+ গোডাউন পুরা গেছে, তুলার ফ্যাক্টরি আছে, এমনকি কয়েকটা বাড়িঘর পুরা গেছে। 100 ঘর পুড়ে গেছে এই মধ্যে? গোডাউন 99 গোডাউন প্লাস হবে পুরা গেছে। আর হলো আপনার মসজিদে একটু নিয়ন্ত্রণ থেকে আনছে, আর গোডাউন পুরা গেছে বাড়ি, আর হলো একটা ফ্যাক্টরি আছে তুলার। আগুনটা লাগছে 11:05 আমরা তখন এই দিকে আসতেছি, হঠাৎ করে আমরা দেখি ওদিক থেকে একটু আগুনটা আসছে। 5 মিনিটের ভিতরে আপনার আগুনটা ছড়িয়ে গেল বাতাসের কারণে। এখন একটু নিয়ন্ত্রণ থেকে আছে, ইউনিট আসছে আপনার 8 থেকে 10টা। এখন পর্যন্ত কেউ হতাহত বা বাড়ি ঘরে কোনো মালামাল কোনো হয়েছে? কিছুটা হয়েছে, তেমন একটা হয় না, কিছুটা হয়েছে। আমরা এখানে একজন যিনি আসলে এখানে তার আত্মীয় স্বজনের ঘর বাড়ি এবং গোডাউন রয়েছে, তিনিও কিন্তু আসলে এই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। তিনি বিষয়টি যে বলছে যে 11টার পর থেকে লাগা আগুন এখনো যে আসলে জ্বলছে, ফায়ার সার্ভিস বলছে যে সেটি আসলে নিয়ন্ত্রণ করতে অনেকটাই সক্ষমতা রয়েছে। তারা বলছে যে হয়তো বা ঘণ্টাখানেকের মধ্যে সেটি আসলে নিয়ন্ত্রণ নিয়ে এসে আসলে ডাম্পিং করবে, এমনটাই কিন্তু বলছিল। তবে এখন পর্যন্ত আমরা যে বিষয়টি দেখছি যে ফায়ার সার্ভিসের যে তৎপরতা, তাদের যে 6টি ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা দেখছি যে পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি যে একটি গোডাউন রয়েছে, তুলার গোডাউন, অর্থাৎ একটি ফ্যাক্টরি। সেই গোডাউন প্লাস ফ্যাক্টরিতে কিন্তু আসলে এই আগুন ছড়িয়ে যে আসলে বিস্তীর্ণ হয়ে গেছে সেটিতে কিন্তু আসলে ফায়ার সার্ভিস কাজ করছে। অর্থাৎ তারা বলছিল যে এটি নিয়েই মূলত তাদের অনেকটাই আসলে কাজের যে তৎপরতা সেটি বাড়ানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। কিন্তু আসলে সব মিলিয়ে এই যে তুলার যে আসলে কারখানাটি সেটির দিকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে, কারণ এই গোডাউনের ভিতরে যদি আমরা একটু প্রবেশ করার একটু চেষ্টা করবো সেই ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করছি এই গোডাউনটি কিন্তু আসলে বিশাল বিস্তীর্ণ বিশাল একটি কারখানা। সেখানে কিন্তু আসলে শ্রমিক থাকার কথা রয়েছে। আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করবো, কাউকে পাওয়া যায় না সেই বিষয়টির চেষ্টা করবো। তবে এখন পর্যন্ত অগ্নির কাণ্ডের সর্বশেষ যদি বলি সেক্ষেত্রে বলবো যে প্রায় 2 ঘন্টার অধিক হয়েছে, এখনো কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণ এখনই নিয়ে আসতে পারে নাই। ফায়ার সার্ভিস বলছে যে আসলে সময় লাগার সম্ভাবনা রয়েছে। তবে ইউনিট যে 6টি ইউনিট রয়েছে সেই 6টি ইউনিট এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। তবে ফায়ার সার্ভিস বলছে বেশ ব্যাক পেতে হচ্ছে, পানির সোর্স
না থাকার কারণে এবং আশপাশের যে নদী খাল বিল এবং বিভিন্ন পুকুর সেটি আসলে বিলুপ্ত হয়ে গেছে, বেশ কয়েক বছরই হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে তাদের যে বিভিন্ন কলকারখানা, সেই কলকারখানা থেকে কিন্তু তারা পানি সংগ্রহ করার চেষ্টা করছে, সেখান থেকে পানি এনে আসলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পানি দিয়ে, সেটি কিন্তু আমরা দেখছি। তবে কিছুক্ষণ আগে যে একজন যে ভুক্তভোগী অর্থাৎ তিনি শুরু থেকে কিন্তু যে বিষয়টি দেখে আমাদেরকে জানিয়েছিল যে এখন পর্যন্ত প্রায় 100-র অধিক গোডাউন, ঘর, বাড়ি সহ একটি মাদ্রাসা কিন্তু আসলে পুড়ে গেছে, সে বিষয়টি বলছে। তবে ফায়ার সার্ভিস বলছে যে আরো প্রায় শতাধিক ঘর রয়েছে, সেটি আসলে সেফটি দেওয়ার জন্য ফায়ার সার্ভিস কন্টিনিউ কাজ করে যাচ্ছে। তবে বলছে যে বেশ সময় লাগবে, যেহেতু পানির একটি স্বল্পতা রয়েছে, বাতাসও রয়েছে, সেক্ষেত্রে আসলে সময় লাগার সম্ভাবনা ছিল। ক্ষয়ক্ষতির আপডেট নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মশা নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, এলাকাবাসীকেও সচেতন থাকতে হবে, একথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সকালে রাজধানীর খিলগাঁও আমতলা এলাকায় প্রায় 2 শতাধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়ে মশক নিধন অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় তিনি এসব কথা জানান। আসন্ন বর্ষায় মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির সামনের রাস্তা এবং আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। বলেন, কারো একক প্রচেষ্টায় পুরোপুরি মশক নির্মূল সম্ভব নয়, এজন্য এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে। সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে পরিচ্ছন্ন শহর গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, বিচ্ছিন্নভাবে নয়, নিয়মিত অভিযানের মাধ্যমে মশা নিধন কার্যক্রম চলমান রাখা হবে। পরিচ্ছন্ন কার্যক্রমের সাথে জড়িত আমাদের যে কর্মীবৃন্দ, আমরা সবাই মিলে যদি একত্রে একটি কোঅর্ডিনেটেড এফোর্ট দেয়, তাহলে আমার মনে হয় যে আপনারা যে আশঙ্কাটা করতেছেন যে আগামী বর্ষা মৌসুম আসলেই ডেঙ্গুর প্রকোপ বাড়বে, তো আমরা মনে হয় আমরা সবাই মিলে যদি এই কার্যক্রমটি অব্যাহত রাখি, তাহলে আমার মনে হয় এটা আমরা একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। এক প্রেস বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং আবাসিক হল সংসদ নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হয়েছে। তাই ক্যাম্পাসের নিরাপত্তা বিবেচনায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকলকে পরিচয়পত্র বহনের কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে। নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামছেই না। নানা অপকর্মে অতিষ্ঠ স্থানীয়রা। আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই ঘটছে হামলা পাল্টা হামলা। গেল 1 মাসে 3টি হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের গঙ্গাবর বাজারে গেল সোমবার লাবিব নামে এক তরুণকে তুলে নেয়ার চেষ্টা করে কয়েকজন সন্ত্রাসী। এ সময় বাধা দিতে গেলে গুলিতে প্রাণ যায় প্রতিবেশী শাকিলের। হামলাকারী 3 জনকে পিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, কিশোর গ্যাং সদস্য লাবিব সম্প্রতি দল পরিবর্তন করে। এতে ক্ষিপ্ত হয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আমার বাড়ির জন্য বাধা দিয়ে পরে আমার বাইরে গুলি করছে, আমারও অস্ত্র দিয়ে বাড়ি গেছে। মার্ডারগুলো হচ্ছে, এমন চাঁদাবাজি, তার সন্ত্রাসী, হাইজাকারি, চুরি হইতেছে, এগুলো সব কিশোর গ্যাংয়ের বাহিনী করতেছে। শুধু ছয়ানি নয়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ উপজেলার রাজগঞ্জ, আলাইয়ারপুর ও আমানুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দারা। চাঁদাবাজি, ছিনতাই, ইফটিজিং, মাদক সেবন ও কারবারে জড়িয়ে পড়ছে উঠতি বয়সীরা। আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই হামলা পাল্টা হামলা, সংঘর্ষ হচ্ছে সদর, চাটখিল ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী এই ইউনিয়নগুলোতে। অস্ত্রগুলোর কারণে আজকে আমাদের ছয়ানি ইউনিয়নের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার অভিযান হয় নাই। এদেরকে যদি নির্মূল করা না হয়, তাহলে ছয়ানিতে আমরা মনে হয় না আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো। অভিযোগ আছে, কিশোর গ্যাংগুলোকে প্রশ্রয় দিচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই যে অস্ত্র থাকলে তার একটা ক্ষমতা, এই ক্ষমতাটা তারা ইউজ করতে চায়। তো আমাদের মতো আবার আমাদের সমাজে এই ধরনের কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, তারা নিজেকে অবস্থান জানান দেওয়ার জন্য এদেরকে পিছুপিছা করে থাকে। প্রশাসনের দিক থেকে আমরা এই মাদকের এবং কিশোর গ্যাং যারা আছে এদের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে আজ পর্যন্ত আদৌ আমরা দেখি নাই। তবে টহল বাড়ানো ও অস্ত্র উদ্ধার অভিযান সহ বিভিন্ন পদক্ষেপের কথা বলছে পুলিশ।
এটা থানার থেকে বেশ দূরে, ওখানে আমাদের একটা ফাঁড়ি ক্যাম্প আছে। তারপরে আমরা নিয়মিত এই গত রমজান থেকে শুরু করে ওখানে আমরা চেকপোস্ট বসিয়েছি এবং অনেক কিশোর গ্যাং এবং অস্ত্রধারী বেশ কিছু গ্রেফতার আছে, ওখান থেকে আমাদের অস্ত্র উদ্ধারও আছে। গেল 1 মাসে বেগমগঞ্জে 3টি হত্যাকাণ্ড সহ অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। হজ যাত্রায় 5 দিনে 49টি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 20,055 জন হজ যাত্রী। আজ আরও 6টি ফ্লাইটে মক্কা যাবেন 2,536 জন। সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ঢাকা হজ অফিসার পরিচালক লোকমান হোসেন। তিনি বলেন, বিভিন্ন কারণে ভিসা জটিলতায় আটকে আছে 4 জনের হজ যাত্রা। এখনো ভিসা পাননি 13,535 জন। তবে যারা এখনো ভিসা পাননি এবং বিভিন্ন জটিলতায় ভিসা আটকে গেছে তারা সবাই ভিসা পাবেন। নিশ্চিত করা হয় আটকে যাওয়ারা অতিরিক্ত ফি ছাড়াই মক্কা যেতে পারবেন। গেল 24 ঘন্টায় আটকে পড়া 14 জন ভিসা পেয়েছেন বলেও জানান তিনি। তবে বিমানের টিকিট প্রাপ্তি এবং হজ ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে অনেকের। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ থেকে শুরু হচ্ছে হজ যাত্রা। বেলা 2:30টার দিকে হজ যাত্রার উদ্বোধন করবেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 4 শতাধিক যাত্রী নিয়ে বিকেল 5টায় মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG 137। এই বছর বন্দরনগরী থেকে প্রায় 7,000 মানুষ হজে যাবেন। আগামী সোমবার মদিনার উদ্দেশ্যে 2য় এবং মঙ্গলবার জেদ্দার 3য় ফ্লাইট যাবে। হজে যেতে গেলে একটু সবর করতে হয়, সবর করার মধ্যে যা আছে তার দিয়ে আমরা সন্তুষ্ট আছি। আল্লাহর মধ্যে কোনো সমস্যা এখন পর্যন্ত ফেস করিনি। এখন এখানে ঢোকার পর কিরকম এটা তো আসলে আইডিয়া নেই। প্রতিবারের নিয়েই এবারেও যে সেবাটা আমরা পাইছি সরকার থেকে আগে থেকে অনেক ভালো এবং আমি আশা করবো আরো সুন্দর হবে। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, হজ যাত্রার উদ্বোধনের কথা 2:30টার দিকে, সেটির কি অবস্থা একটু জানতে চাই এবং সবশেষ খবরও জানাবেন আমাদের। 2:30টার দিকে উদ্বোধনের কথা যেটা ছিল, মেয়র এখন পর্যন্ত উপস্থিত হননি, তাই সেটি একটু বিলম্বিত হচ্ছে। তবে যাত্রীরা এখন পর্যন্ত প্রায় বেশিরভাগ যাত্রী তাদের যে প্রধান ফটক সেটা দিয়ে প্রবেশ করেছেন। এখনও অনেকে আসছেন এবং তারা নিজ নিজ যে সকল দরজাগুলো আছে সেটা দিয়ে প্রবেশ পথ দিয়ে ঢুকে তারা নিজের আসনটা নিচ্ছেন। আর এখন পর্যন্ত আমরা দেখছি যে হজ যাত্রীদের যে মানুষের যে এখানে হজযাত্রীরা আছেন তারা এখনো আসছেন এবং পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা এই জায়গায় পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পাশাপাশি যে মানুষগুলো আসছেন তাদের ব্যবস্থাপনা থেকে শুরু করে সবকিছু তারা এই জায়গায় যথাযথ ব্যবস্থা করেছেন, এমনটা তারা আমাদেরকে জানিয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে 419 জন যাত্রী যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777-এর যে ফ্লাইটটাতে তারা যাবেন, সেটিও 5:30টার দিকে, 5টা থেকে 5:30টার মধ্যে সেটি আসার কথা রয়েছে এবং সেটা সেখান থেকে বাংলাদেশ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। সোমবার 2য় ফ্লাইট, সেটিও মদিনার উদ্দেশ্যে যাবে এবং 3য় ফ্লাইটটি যাবে জেদ্দায়। এবং এখন পর্যন্ত স্বজনরাও যারা হজযাত্রী আছেন তাদেরকে দিতে আসছেন। একটা আবেগঘন পরিস্থিতি এই জায়গায় আছে। মেয়র যদি আসেন সেটা উদ্বোধন হবে, তারপরে 5টার দিকে ফ্লাইট এবং তারপরে তারা মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন। লোপা। জোবায়েদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পদ্মা সেতু প্রকল্পের পূর্ব পাশে কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 2 কিলোমিটার ভাঙনের মুখে পড়েছে। নদীর পাড় ভেঙে চলে এসেছে বাঁধ পর্যন্ত। হুমকিতে 5 শতাধিক বসতবাড়ি। মাঝিরঘাট 0 পয়েন্ট পর্যন্ত প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পদ্মা সেতুর ভাটিতে নদীর ডান তীরের 2 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় বাঁধের নিচের মাটি সরে সৃষ্টি হয়েছে গভীরতা, ফলে ঝুঁকিতে পড়েছে বাঁধটি। ভাঙনের হুমকিতে রয়েছে জাজিরা নাওডোবা পালেরচর সড়ক, মঙ্গল মাঝিরঘাট বাজার, আলমখার কান্দি, কালাইমোড়ল কান্দি সহ কয়েকটি গ্রামের অন্তত 5 শতাধিক বসতবাড়ি। ছেলেমেয়েগুলো থাকি হে ওই বাঁধ ছুটে গেছে গা, মনে করেন থাকার আর কোনো আর কায়দা নাকি। বর্ষা আইতাছে, আমরা কেমনে থাকবো, আমাকে রাতে ঘুম নাই। নদীর প্রান্তে গেলে দেখা যায় প্রতিদিনই যে মাটির চূড়ন ভেঙে পড়তেছে। সরকারের কাছে আকুল আবেদন করব যে এই বেড়িবাঁধটি যাতে শক্তিশালীভাবে করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধের তলদেশের মাটি সরে যাওয়ায় 1 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে গভীরতার। বাকি অংশে দেখা দিয়েছে ভাঙন। টেকসই বাঁধ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে।
যেহেতু এটা আরও 10-15 বছর আগে কাজটা হয়েছে সেহেতু এবং বর্তমান যে প্রেক্ষাপট সব কিছু প্রেক্ষাপট মিলে এই জায়গাটা হচ্ছে এখন ঝুঁকির মধ্যে আছে, যেটা হচ্ছে আমাদের চলমান প্রকল্পের মধ্যে আমরা এটা অন্তর্ভুক্ত করে এখানেও আমরা একদম পার্মানেন্ট করার আমাদের পরিকল্পনা রয়েছে। মাঝিরঘাট বাজার ও পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় 2011-12 অর্থ বছরে 110 কোটি টাকা ব্যয়ে 2 কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। লাগাতার নবম রাতের মতো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে। শুক্রবার মধ্যরাতে কাশ্মীরের কুপওয়ারা, উরি ও আখনুরের বিভিন্ন এলাকায় হয় পাল্টাপাল্টি গোলাবর্ষণ। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়। শনিবার ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে এই তথ্য। অভিযোগ, সীমান্তে প্রথম গুলি চালায় পাক সেনারা, জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারা। গেল সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন 26 জন, যার জেরে প্রতিবেশী দুদেশের সম্পর্কে ছড়ায় ব্যাপক উত্তেজনা। এরপর দুপক্ষের মধ্যে নিয়মিত হচ্ছে গোলাগুলি। পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যেই যুদ্ধ বিমানের প্রশিক্ষণ মহড়া চালিয়েছে ভারত। শুক্রবার উত্তরপ্রদেশে ফাইটার জেটের জরুরি অবতরণের মহড়া চালায় দেশটির বিমান বাহিনী। রাফাল, জাগুয়ার, মিরেজ 2000, সুখয় 30, MiG-29 এবং C-130J সুপার হারকিউলিস অংশ নেয় এই অনুশীলনে। নির্মাণাধীন গঙ্গা এক্সপ্রেসওয়েতে তৈরি করা হয়েছে 3.5 কিলোমিটার দীর্ঘ এই জরুরি অবতরণ ফ্যাসিলিটি। গত বৃহস্পতিবার ঝিলমের তিল্লা ফায়ারিং রেঞ্জে যুদ্ধবিমান, কামান, ট্যাঙ্ক সহ বিভিন্ন সমরাস্ত্রের মহড়া চালায় পাকিস্তান। ভারতীয় গণমাধ্যমের দাবি, চলমান উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। ভারত পাকিস্তানে যখন যুদ্ধের দামামা, তখন সীমান্তবর্তী এলাকাগুলোয় সতর্ক অবস্থানে বাসিন্দারা প্রস্তুত করে রাখছেন বাংকার। এরই মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বন্ধ ঘোষণা করা হয়েছে সব মাদ্রাসা। আসন্ন হামলার শঙ্কায় চাপা উত্তেজনা বিরাজ করলেও আতঙ্কিত নয় দুই দেশের নাগরিকরা। এমনকি শত্রুরা আগ্রাসন চালালে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ রেখে সশস্ত্র লড়াইও করতে চান তারা। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তান সরকারের পাল্টাপাল্টি পদক্ষেপ আর হুমকি ধামকিতে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রামে গ্রামে চলছে বাংকার প্রস্তুতের তোড়জোড়। ভারতীয় সামরিক বাহিনীর টার্গেট হতে পারে এই শঙ্কায় এরই মধ্যে অঞ্চলটিতে সব মাদ্রাসা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দশকের পর দশক ধরে বহু সংঘাতের সাক্ষী হয়েছে কাশ্মীর। এই অঞ্চল ঘিরে বড় দুটি যুদ্ধেও জড়িয়েছে ভারত ও পাকিস্তান। আর তাই নতুন যুদ্ধের শঙ্কা প্রবল হলেও আতঙ্কিত নয় আজাদ কাশ্মীরের বাসিন্দারা, বরং পাকিস্তানের সেনাবাহিনীর পাশাপাশি শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত তারাও। আমরা লড়াই চাই না, তবে ভারত যদি সংঘাত শুরু করে তাদের কঠোর জবাব দেয়া হবে। ইনশাআল্লাহ পাকিস্তানের ভূমিতে এক বিন্দু ক্ষতি হতেও দেব না। আমাদের প্রতিটি শিশু সন্তানও দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা পাকিস্তানের সাথে আছি, বাড়ি ছেড়ে কোথাও যাব না। প্রয়োজনে নারী, পুরুষ, প্রবীণ, কিশোর সবাই পাকিস্তানের সেনাদের সহায়তায় প্রস্তুত। একই দৃশ্য ভারতেও। জম্মু কাশ্মীরেও নিজেদের নিরাপত্তায় বাংকার প্রস্তুত করছে বাসিন্দারা। যুদ্ধ বাঁধলে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে অংশ নিতে চান ভারতের অনেকেই। আমরা আতঙ্কিত বা ভীত নই। যদি যুদ্ধ হয় তবে ভারতীয় সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। তাদের খাবার, পানি সহ প্রয়োজনীয় সবকিছু দিয়ে সহায়তা করব। শুধু সীমান্তবর্তী শহরগুলোতেই নয়, যুদ্ধের প্রস্তুতি চলছে ভারত পাকিস্তানের সবখানেই। রাজনৈতিক মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে শত্রুর বিরুদ্ধে ঐক্যের ডাক দিচ্ছে দুদেশের মানুষই। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে মুসলিম বিশ্বের সহায়তা কামনা করেছে সিরিয়ার নাগরিকরা। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে দেশটির রাজধানী সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থান নিয়েছে IDF সেনারা। এ অবস্থায় গাজার মতো পরিস্থিতি তৈরির শঙ্কায় সিরীয়রা। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় আগ্রাসনের মাত্রা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। বিভিন্ন স্থানে হামলা তো চলছেই, বোমা ছোড়া হচ্ছে রাজধানী দামেস্কেও। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রাসাদের খুব কাছেই এবার হামলা চালিয়েছে IDF।
সম্প্রতি দামেস্কে দ্রুজ ও সুন্নি মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ উঠেছে। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার কথা বলে শুক্রবার দামেস্কে বোমা ছোড়ে ইসরায়েল। পাশাপাশি দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তার অজুহাতে আরও কঠোর হামলার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে আইডিএফের স্থলসেনা। এমন পরিস্থিতিতে আতঙ্কে সিরিয়ার সাধারণ মানুষ। শঙ্কা, তাদের দেশও দখলের পায়তারা করছে তেল আবিব। বিভীষিকাময় এ পরিস্থিতি থেকে উদ্ধার পেতে ইরান, লেবানন, কাতার সহ বিশ্বের মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান তাদের। আমাদের এ যুদ্ধবিধ্বস্ত দেশে ইসরায়েলের বর্বরতা প্রতিহত করার মতো কোনো সামরিক ব্যবস্থা নেই, না আছে কোনো বিমান বা ক্ষেপণাস্ত্র। সিরিয়া এখন খুবই নাজুক। এই অবস্থায় আমাদের আরব ভাইদের কাছে যথাসাধ্য সহায়তা দিতে অনুরোধ জানাচ্ছি। আরব বিশ্বের সহায়তা না পেলে আমরা খুব দ্রুতই নিঃশেষ হয়ে যাব। সিরিয়ার উপর ইসরায়েলের এই নারকীয় আক্রমণ দেখেও বিশ্বের প্রভাবশালী আরব নেতারা চুপ করে আছেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রশ্রয় পেয়ে বর্বর আচরণ করছে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনের পাশাপাশি সিরিয়ায় সুন্নি ও দ্রুজ বাসিন্দাদের মাঝে বেড়েই চলেছে সাম্প্রদায়িক দাঙ্গা। অস্থিতিশীল এ পরিস্থিতি থেকে যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা সিরিয়ানদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।